হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। গত উইকে 17ই মার্চ ছিল মনে হয়, ওয়েডনেসডে। তো সেই ক্ষেত্রে ক্লাসটা নেইনি আমি। আর তার আগের উইকে আসলে আমার রিলেটিভ, আমার বড় ফুপি আসলে মারা গিয়েছিল। এই জন্য আমি আসলে ছিলাম না, এই জন্য আমি ক্লাসটা নেইনি। ওকে, এই উইকে যেহেতু কোনো ছুটিও নেই, আবার কোনো প্রবলেমও নেই, সেহেতু আমাদের ক্লাসটা যথারীতি আবার স্টার্ট হয়ে গেল। ওকে, পার্টিসিপেন্ট অনেক কম। বাই দ্য ওয়ে, কি অবস্থা বলতো? প্যান্ডেমিক তো আবার বাড়তেছে, তোমাদের কি অবস্থা? ম্যাম, তোমরা কি আর একজন ফ্রেন্ডের ম্যাম হয়েছে মনে হয় করোনা, ওর সপরিবারে আক্রান্ত ওরা, আমাদের এটা তো এক ফ্রেন্ড ম্যাম। আচ্ছা, কি অবস্থা এখন তার? এটা তো ভেরি স্যাড নিউজ। ম্যাম, ওদের মনে হয় একটু নর্মাল, কিন্তু ওর নানু মনে হয় একটু অসুস্থ। সম্ভবত ওর নানু হয়তো অনেক বেশি বয়স্ক, এই জন্য। বাই দ্য ওয়ে, এবারের যে স্ট্রেন, সেটা কিন্তু আসলে বয়স হয়েছে কিনা এটার উপর ডিপেন্ড করছে না। তোমরা অলরেডি হয়তো দেখেছো যে রিসার্চ বলতেছে এবারকার যে স্ট্রেনটা আসছে করোনার, সেটা কিন্তু তোমরা বেশি এফেক্টেড হচ্ছে। ওকে, এই জন্য একটু কেয়ারফুল থাকতে হবে সবাইকে, কারণ লাস্ট ইয়ার কিন্তু এই সময়টাতেই প্যান্ডেমিকটা শুরু হয় বাংলাদেশে, এবং এটার রেটটাও আসলে ইনক্রিজ করছিল। এবারও কিন্তু সেই সেম পজিশনে এসে কিন্তু আবার ডেথ রেট বাড়তে শুরু করেছে। সো করোনা চলে গেছে বলে আমরা যেভাবে কেয়ারলেস হয়ে গিয়েছিলাম, আসলে সেটা আর ভাবার কোনো অবকাশ নাই। আবার সেই লাস্ট ইয়ারের মতো যেভাবে নিজেদেরকে যতটা সেফ রাখা যেত, অবশ্যই অলওয়েজ পড়তে হবে, স্যানিটাইজার অলওয়েজ করতে হবে, আবার সেই আগের মতো সতর্কতাগুলো একটু মেনটেন করতে হবে। ঠিক আছে? আর বাকিদের কি অবস্থা? এমনি সবাই ভালো আছো তোমরা? কারো তো কোনো সারা শব্দই পাই না। কি তোমরা কি জি আসো ম্যাম। না কি হলো গিয়ে ঘুমাই পড়ছো, কোনটা? ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন যে অবস্থা তাতে ভালো থাকা, সুস্থ থাকাটাই অনেক বড়, কারণ আশেপাশে অসংখ্য মানুষ কিন্তু এফেক্টেড। কারো রিলেটিভ, কারো নিজের পরিবারের সদস্য, কেউ নিজে। ঠিক আছে? সো মেক শিওর দ্যাট সবাই নিজেদেরকে নিজে কেয়ারফুল রাখবো, সতর্ক থাকবো। জি ম্যাম। গত ক্লাসে আমরা পড়েছিলাম কোন পর্যন্ত বলো তো? গত ক্লাসে বলতে যে লাস্ট 2 ক্লাস বিফোর, মনে হয় 2টা উইক বিফোর, তাই না? লাস্ট 2 উইকে তো আমরা ক্লাস করিনি, তার আগের উইকে আমরা ক্লাস করেছি। তো সেক্ষেত্রে আসলে কতদূর পড়েছিলাম মনে আছে নাকি ভুলে গিয়েছো ম্যাডাম, কোনটা? এই স্লাইডটা পর্যন্তই পড়ানো হয়েছিল ম্যাম। এই স্লাইডটা, দ্যাট মিন্স ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং সাকসেস অফ গ্রাফট ইউনিয়ন, এটুকু নাকি হলো গ্রাফট কম্প্যাটিবিলিটি পর্যন্ত? ম্যাম, গ্রাফ কম্প্যাটিবিলিটি পর্যন্ত। আচ্ছা আচ্ছা, গ্রাফট কম্প্যাটিবিলিটি পর্যন্ত পড়ানো হয়েছে। দ্যাট মিন্স আজকের পরের স্লাইড থেকে শুরু হবে। শুরু করি তাহলে আমরা ক্লাস, তাই না?
যারা ক্লাস করার তারা এমনিতেও প্রেজেন্ট, আদারওয়াইজ হয়তো সময়ের সাথে সাথে তারা হয়তো জয়েন করবে। তো আমরা আমাদের সময়টাকে তাদের জন্য ওয়েস্ট না করে আমরা আমাদের ক্লাসটাকে আগায় নিই। কি বলো, শুরু করি? জি ম্যাম। কারণ সবার সময়ের দাম আছে। তোমরা আগে জয়েন করেছো, যারা জয়েন করেনি তাদের জন্য যদি আমরা ওয়েট করি, তাহলে তোমরা আগে যারা জয়েন করেছো তাদের সময়টাকে তো আসলে গুরুত্ব দেওয়া হবে না। Am I right? সো আমরা শুরু করি। গত ক্লাসে পড়েছি গ্রাফট কম্প্যাটিবিলিটি পর্যন্ত, কিন্তু এবার হলো আমরা পড়তেছি গ্রাফট ইনকম্প্যাটিবিলিটি। আচ্ছা, আমরা দেখে আসি একটু কম্প্যাটিবিলিটিটা আসলে কি ছিল। কম্প্যাটিবিলিটি ছিল যে একটা অ্যাবিলিটি, দুইটা প্ল্যান্ট পার্টস, যেহেতু সায়ন এবং রুস্টক যাদেরকে আমরা জয়েন করছি, দুইটা ডিফারেন্ট প্ল্যান্ট পার্টের মধ্যে গ্রাফটেড হওয়ার যে অ্যাবিলিটি, সেটা কি মূলত আমরা বলছি compatibility. To produce a successful union and to develop satisfactorily into one composite plant is called graft compatibility. যে অ্যাবিলিটির কারণে দুইটা ডিফারেন্ট প্ল্যান্ট পার্ট একসাথে যুক্ত হয়ে একটা সিঙ্গেল কম্পোজিট প্ল্যান্ট হিসেবে বিহেভ করছে, এই যে অ্যাবিলিটিটা, এই যে যোগ্যতাটা, এটাকেই বলা হচ্ছে গ্রাফট কম্প্যাটিবিলিটি। এটার সাথে সামঞ্জস্য না হলে এটা কিন্তু সাকসেসফুল হবে না। এই যে প্রসেস, এই যে যোগ্যতা, এটা কি বলা হচ্ছে গ্রাফট কম্প্যাটিবিলিটি। তাহলে ইনকম্প্যাটিবিলিটিটা কি হবে? ঠিকই এটার ভাইস ভার্সা। যদি কোনো কারণে সায়নের সাথে রুটস্টক কম্প্যাটিবল না হয়, কোনো যদি ডিস্টার্বিং ইস্যু তৈরি হয়, কোনো যদি ইন্টারাপশন হয়, তাদের যে ভাস্কুলার এবং ক্যাম্বিয়াম যে আছে তাদের মধ্যে যদি কোনো ধরনের ইন্টারাপশন হয়, তাহলে কি হবে? রুটস্টক এবং সায়ন দুজনকে কিন্তু অ্যাটাচ করতে পারবে না। দুজনের মধ্যে যদি কোনো রকম ফাঁক ফোকর থেকে যায়, তাহলে কিন্তু দুজনকে অ্যাটাচ করবে না। আর যদি অ্যাটাচ না করে তাহলে কিন্তু সাকসেসফুল হবে না। দ্যাটস ওয়াই কল ইনকম্প্যাটিবিলিটি। দেখো কি বলছে, এনি ইন্টারাপশন ইন ক্যাম্বিয়াম ভাস্কুলার কন্টিনিউটি। আমি আগেই বলেছি যে সাধারণত যে মনোকট প্ল্যান্টগুলো, যেমন ধানের ক্ষেত্রে কিন্তু এই যে ক্যাম্বিয়াম বা ভাস্কুলার বান্ডল কন্টিনিউয়েশনটা নেই। এই কন্টিনিউয়েশন না থাকার কারণে আমরা কিন্তু মনোকট বা ধান গাছে কখনো এই ধরনের গ্রাফটিং করতে পারি না। এই ক্যাম্বিয়াম ভাস্কুলার বান্ডলের কন্টিনিউয়েশনই একমাত্র, দুইটার কন্টিনিউয়েশন যদি না থাকে তাহলে আমরা গ্রাফট করতে পারবো না। সেটাই বলছে, যদি ভাস্কুলার টিস্যু বা ক্যাম্বিয়ামের মধ্যে কোনো ধরনের ইন্টারাকশন থাকে, যদি এদের কন্টিনিউটি না থাকে, তাহলে কি হবে? অবশ্যই এটা দেখা যাবে। দেখা যাচ্ছে যে কিছু দূর ভাস্কুলার বান্ডলের জাইলেম ছিল, দেন কিছুটা ব্রেক হওয়ার পরে আবার ভাস্কুলার বান্ডলের ফ্লোয়েম এসে হাজির হয়েছে, আবার কিছুটা গ্যাপের পরে হলো গিয়ে জাইলেম, আবার কিছুটা গ্যাপের পরে ফ্লোয়েম। তো এই যে গ্যাপটার কারণে হবে কি, যে আমাদের যে ইউনিয়নটা, গ্রাফটিং যে প্রসেসটা, সেটা সাকসেসফুল হবে না। ঠিক এই ঘটনাটাই ঘটে ধান গাছের ক্ষেত্রে। এদের জাইলেম এবং ফ্লোয়েম, এই জাইলেম এবং ফ্লোয়েম মাঝে গ্যাপ থাকে। দ্যাট মিনস জাইলেম গ্যাপ, ফ্লোয়েম গ্যাপ, জাইলেম গ্যাপ, ফ্লোয়েম গ্যাপ। এটা একটা কন্টিনিউয়েশন না থেকে এখানে ডিসকন্টিনিউয়েশন তৈরি হয়, যার কারণে এখানে গ্রাফটিং করা যায় না। এই কথাটাই বলা হয়েছে যে যেহেতু সেখানে গ্রাফটিং করা যায় না, তার মানে সেটা কম্প্যাটিবল না, সামঞ্জস্য না, সেটা নেই। এজন্য এই যে ডিস্টারবেন্সটা তৈরি হচ্ছে, এর ফলে গ্রাফটিং হচ্ছে না, সাকসেসফুল হচ্ছে না। এটাকেই বলা হয় গ্রাফট ইনকম্প্যাটিবিলিটি। আবার ভাস্কুলার বান্ডল বা ক্যাম্বিয়াম ছাড়াও যদি এমন হয় যে ডিফারেন্ট স্পেসিসের ক্ষেত্রে, ধরে নিলাম আম গাছের গ্রাফটিং করি সাধারণত আমরা আম দিয়ে, কিন্তু আম গাছের গ্রাফটিং যদি আমি কাঁঠাল দিয়ে করতে চাই, তাহলে কিন্তু কম্প্যাটিবল হলো না। তাহলে কিন্তু এই কম্প্যাটিবলটা হলো না। কারণ কি, আম গাছের সাথে কিন্তু আমি আমকে গ্রাফট করছি না, আমি কিন্তু আম গাছের সাথে গ্রাফট করছি কাঁঠাল বা জাম গাছকে। এটা পুরো ডিফারেন্ট একটা স্পেসিসে আমি চলে গিয়েছি। আমার জেনাস ভিন্ন, স্পেসিস ভিন্ন, তাহলে কিন্তু আমার এটা কম্প্যাটিবল হবে না। আমি একই জেনাসের দুইটা স্পেসিস নিতে পারি। আমের ধরো ভ্যারাইটি আমি ইউজ করতে পারি,
কিন্তু আমের সাথে কখনো আমি কাঁঠালকে কিন্তু কখনো ইউনিয়ন করতে পারবো না, গ্রাফট করতে পারবো না। কেন পারবো না? কারণ তাদের যে ফিজিওলজিক্যাল স্ট্রাকচার সেটা ডিফারেন্ট, তাদের যে ক্যাম্বিয়াম স্ট্রাকচার সেটা ডিফারেন্ট। সো এই ধরনের ডিফারেন্ট কেসে সাধারণত কম্প্যাটিবল নয়, আর সেই সব ক্ষেত্রেই কিন্তু হয়ে যায় ইনকম্প্যাটিবিলিটি। ওকে, দ্যাট মিনস আমাদের শুধুমাত্র গ্রাফট ইউনিয়ন করতে গেলেই আমাদের ভাস্কুলার বান্ডল এবং ক্যাম্বিয়ামের মধ্যে যে কন্টিনিউয়েশন দরকার সেটার যদি ইন্টারাপশন ঘটে তাহলে কি হবে? একটা ব্রেক তৈরি হবে। যদি ব্রেক তৈরি হয় তাহলে সেখানে আমার সাকসেসফুল গ্রাফটিং হবে না। এটাকেই বলা হয় ইনকম্প্যাটিবিলিটি, যার কারণে গ্রাফটিং ফেলিয়ার। এখন দেখো গ্রাফট ইনকম্প্যাটিবিলিটির কি কি সিমটম থাকতে পারে, যে আমার যে গ্রাফটটা ইনকম্প্যাটিবিলিটি হয়েছে এটা কি কি সিমটম হতে পারে? ফেলিয়ার টু ফর্ম এ সাকসেসফুল গ্রাফট অর বাড ইউনিয়ন। আমরা যদি গ্রাফটিং ক্ষেত্রে সাকসেসফুল না হই তাহলে বুঝতে হবে নিশ্চয়ই আমাদের এখানে কোনো কম্প্যাটিবিলিটির অভাব ছিল। ইয়েলোইং অফ ফলিয়েজ, আর্লি ডিফলিয়েশন, পাতা হলুদ হয়ে যাবে এবং পত্র ঝরার সময় তার আগেই পত্র ঝরতে শুরু করবে। প্রিমেচিউর ডেথ অফ ট্রি, গাছের অকাল মৃত্যু ঘটবে। ডিফারেন্সেস ইন গ্রোথ রেট বিটুইন স্টক অ্যান্ড সায়ন, স্টক এবং সায়নের গ্রোথ রেটের মধ্যে ডিফারেন্স দেখা যাবে। ওভারগ্রোথ হবে। সাকারিং অফ দ্য রুট স্টক, রুট স্টকের মধ্যে দেখা যাবে যে নতুন নতুন সাকার হচ্ছে, আমাদের ইউনিয়ন না হয়ে সেখানে নতুন করে আবার রুট স্টকের ভিতরেই শুধু সাকারিং হচ্ছে, যে আমাদের যে সাকসেসফুল হওয়ার জন্য যে জয়েন্ট পোর্শনটার জয়েনিং হতে হবে সেটা না হয়ে দেখা যাচ্ছে শুধু রুট স্টকের সাকারিং হচ্ছে। সেক্ষেত্রে ধরে নিতে হবে আমাদের এই গ্রাফটিংটা সাকসেসফুল হয়নি। ব্রেকডাউন করবে একদম ঠিক যে পয়েন্টটাতে আমি গ্রাফট করেছি, জয়েন করেছি, সেই জায়গাটা, সেই পয়েন্টটাতেই হলো ব্রেকডাউন করবে। তাহলে বোঝা যাবে যে কোনো কারণে আমার এই গ্রাফটিংটা কম্প্যাটিবল ছিল না। দিস ইজ দ্য সিমটমস। ওকে, কজেস অফ গ্রাফট ইনকম্প্যাটিবিলিটি। এখন দেখো আমরা তো এতক্ষণ দেখলাম যে গ্রাফট ইনকম্প্যাটিবিলিটি হলে কি কি ধরনের লক্ষণ শো করে, কিন্তু কি কি কারণে আসলে ইনকম্প্যাটিবিলিটি হতে পারে সেটা একটু দেখো। এই যে প্রথম লাইনটা আমরা দেখে আসছি যে ডেফিনেশনে যেটা ছিল যে হলো কোনো কারণে যদি ক্যাম্বিয়ামের মধ্যে ইন্টারাপশন ঘটে, ঠিক কথাটা এখানে বলা আছে যে ডিস্টরশন অফ ভাস্কুলার টিস্যুস মধ্যে মানে ক্যাম্বিয়ামের মধ্যে যদি কোনো ধরনের ডিস্টরশন বা ইন্টারাপশন থাকে, রুটস্টক এবং সায়নের দুইটা ডিফারেন্ট ক্যাম্বিয়ামের মধ্যে যদি বা ভাস্কুলার টিস্যুর মধ্যে যদি ডিস্টরশন থাকে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দুজন দুজনকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে না, আর কন্ট্যাক্ট করতে না পারলে রুট স্টক এবং সায়নের মধ্যে যে মিনারেলস, ওয়াটারস, ফুডস যে সাপ্লাই হয়, যে চেঞ্জ অফার চলে, সেটা কিন্তু ডিস্টার্বিং ইস্যুতে পরিণত হবে, তারা ডিস্টার্ব হবে। এর ফলে কি হবে? কোনো কিছুই স্বাভাবিক আচরণ করবে না, না রুট স্টক না সায়ন। একটা সময় গিয়ে এই গ্রাফটিংটা আনসাকসেসফুল হবে এবং গ্রাফট পোর্শনটা ভেঙে যাবে অথবা গাছটাই মরে যাবে। সেকেন্ড ওয়ান ইজ দ্যাট deposition of wood parenchyma and a bark layer between the graft interface may contribute to graft failure. বলছে যে সাধারণত আমরা যে স্টক এবং সায়নটা ইউজ করি, এটার যখন আমরা জয়েন করব, জয়েনিং এর সময় কোনো কারণে যদি এটার ভিতরে কোনো উড প্যারেনকাইমা থেকে থাকে, মানে উডের অংশ যদি থেকে থাকে, আমাদের কিন্তু দুইটা মানে পার্টকে যখন আমরা সংযুক্ত করব তখন কিন্তু মসৃণ থাকতে হবে, কোনো ধরনের ওয়েস্টেজ ভিতরে থাকা যাবে না, কোনো ময়লা থাকা যাবে না, কোনো ধরনের ডেব্রিস ওখানে থাকা যাবে না। যদি কোনো কারণে কোনো ইস্যুতেও কোনো ময়লা বা কোনো ধরনের ডেব্রিসের কারণে যদি কোনো গ্যাপ তৈরি হয় তখন কিন্তু সেখানে কন্ট্যাক্টে আসবে না সায়ান এবং রুস্টক। এর ফলে যেটা হবে যে গ্রাফটা ফেলিওর হবে। দেন প্রেজেন্স অফ ডেব্রিস, এই যে দুইটা পোর্শনের মধ্যে যদি কোনো কারণে কোনো কিছু ঢুকে যায় বা কোনো কিছুর কারণে যদি সেখানে একটু গ্যাপ তৈরি হয় দুটো ভাস্কুলারের মধ্যে, এই দুটো ভাস্কুলার টিস্যুর কন্ট্যাক্টের মধ্যে যে ইন্টারাপ্ট হলো, এর ফলেই কিন্তু অ্যাটাচমেন্ট হবে না। আর অ্যাটাচমেন্ট না হলে কিন্তু রুস্টক এবং সায়নের মধ্যে জয়েনিং পোর্শনটা কার্যকারী হবে না, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে এবং সেটা আলটিমেটলি কজ অফ ফেলিওর। দেন ফিজিওলজিক্যাল ইনকম্প্যাটিবিলিটি, যেটা আগেই বলছি যে ফিজিওলজিক্যাল ইনকম্প্যাটিবিলিটি থাকলে সাধারণত
গ্রাফট ফেলিওর হবে, is due to inability of the stock and sign to supply the other component with necessary amount of polymer materials for normal functioning. এই যে ফিজিওলজিক্যাল ইনকম্প্যাটিবিলিটি থাকে তাহলে যে সাইন এবং রুট স্টকের মধ্যে যে নর্মাল যে ফাংশনিং এবং যে তাদের মধ্যে যে সাপ্লাই হয় কম্পোনেন্টস গুলোকে ওয়াটার, মিনারেলস, সুগার, দেন হলো ফুড, সেক্ষেত্রে এটা ডিস্টার্ব হবে। ডিস্টার্ব হওয়ার কারণে কি হবে, গ্রাফটিংটা সাকসেসফুল হবে না। দেন প্যাথোজেন ইনডিউসড ইনকম্প্যাটিবিলিটি, কোনো কারণে প্যাথোজেনও হলো গিয়ে ইনফেক্ট করে সে আমাদের গ্রাফটাকে ইনকম্প্যাটিবল করে দিতে পারে। প্যাথোজেনে আক্রান্ত দ্বারাও এটা ইনকম্প্যাটিবল হতে পারে। রিকোয়ারমেন্টস ফর সাকসেসফুল গ্রাফটিং, একটা সাকসেসফুল গ্রাফটিং হওয়ার জন্য কি কি রিকোয়ারমেন্ট আমাদের দরকার দেখো, বলছে দ্য রুট স্টক অ্যান্ড সায়ন মাস্ট বি কম্প্যাটিবল। এটা কিন্তু একদম প্রথম কন্ডিশন হলো যে রুট স্টক এবং সায়নকে অবশ্যই কম্প্যাটিবল হতে হবে। কিভাবে, যে স্টক অ্যান্ড সায়ন মাস্ট বি ক্যাপেবল অফ ইউনাইটিং, যেন তাদের মধ্যে সেই ক্যাপেবল ইউনাইটিং হওয়ার যে ক্যাপাবিলিটি সেটা যেন থাকে। ক্লোজ রিলেটেড প্ল্যান্টস হতে হবে, অবশ্যই ক্লোজ রিলেটেড হতে হবে, একই জেনাসের হতে হবে, ডিফারেন্ট ভ্যারাইটি হতে পারে বাট জেনাস হতে পারে। ডিস্ট্যান্টলি রিলেটেড সাচ অ্যাজ ম্যাঙ্গো, জ্যাকফ্রুট cannot be make a successful graft combination. এটা বলতে যে ভিন্ন প্ল্যান্ট কখনো সাকসেসফুল কম্বিনেশন গ্রাফট করতে পারে না। The second is the vascular cambium of the scion must be placed in direct contact of the cambium of the rootstock. যেটা শুরু থেকেই বলে আসছি যে জয়েন করার পূর্ব শর্তই হলো দুই পার্টের ক্যাম্বিয়ামটাকে কন্ট্যাক্টে আসতে হবে। যদি কন্ট্যাক্টে না আসে তাহলে এখানে কোনো সাকসেসফুল গ্রাফটিং হবে না। এটাই বলা হয়েছে যে শর্ত হলো অবশ্যই কম্প্যাটিবল হতে হবে, রিকোয়ারমেন্ট হলো অবশ্যই কম্প্যাটিবল হতে হবে, ডিরেক্ট কন্ট্যাক্ট থাকতে হবে রুটস্টক এবং সায়নের সাথে, এবং থার্ড ওয়ান ইজ দ্য গ্রাফটিং অপারেশন মাস্ট বি ডান at a time when stock and scion are in the proper physiological stage. আমরা আগেই বলেছি যখন গ্রাফটিং করি আমরা কিন্তু রুটস্টকের বয়স নির্ধারণ করেই সায়নটাকে চুজ করি। রুটস্টক যে স্টেজে থাকবে সায়নটাকে আমাদের সেই স্টেজেই চুজ করতে হবে, আদারওয়াইজ দুইজনের দুইটা পার্টের ফিজিওলজিক্যাল চেঞ্জ দেখা যাবে। সেম স্টেজে থাকলে ফিজিওলজিগুলো সেম থাকবে, তখন তাদের ফাংশন, তাদের অ্যাক্টিভিটি সেম হবে। Immediately after the grafting operation, all cut surface must be protected from desiccation. গ্রাফটিং করার পরে আমরা যে কাট পোর্শন অনেক সময় রুটস্টকের মাথা কেটে দেই, সরি রুটস্টকের যে ল্যাটারাল ব্রাঞ্চ আছে সেগুলোকে কেটে দেই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে কাট পোর্শনটা যেন প্যাথোজেনের অ্যাটাক বা ডেসিকেশন, সূর্যের আলো, অতিরিক্ত আলোর কারণে, সূর্যের তীব্র রোদের কারণে যেন সেখানে শুষ্কতা তৈরি না হয়, সেজন্য আমাদের কি করতে হবে, এটাকে কভার করতে হবে, ওয়াক্সিং টেপ দিয়ে কভার করতে হবে বা প্যারাফিল্ম টেপ করতে হবে। এবং যেটা করতে হবে যে আমাদের যে গ্রাফট ইউনিয়ন আমরা যেখানে কাটছি, যে পোর্শনটাকে আমরা কেটে জয়েন করছি, সেখানে কখনো উন্মুক্ত পরিবেশে রাখা যাবে না। অবশ্যই চেষ্টা করতে হবে যে আমরা যেটা করেছি আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে আমরা ভিডিওতে দেখেছি এবং ছবিগুলো দেখেছি যে আমাদের পলিথিন স্ট্রিপ দিয়ে সেটা দিয়ে দিতে হবে, যাতে কোনোভাবে বাইরের সূর্যের আলো এটাতে শুষ্কতা তৈরি করতে না পারে বা কোনো ধরনের বাইরে থেকে প্যাথোজেন এসে সেখানে কোনো ইনফেক্ট করতে না পারে। প্রপার কেয়ার মাস্ট বি গিভেন টু দ্য গ্রাফটস ফর এ পিরিয়ড অফ টাইম আফটার গ্রাফটিং। অবশ্যই গ্রাফটিং করার পরে সেই গাছের নির্দিষ্ট সময় পর্যন্ত পরিচর্যা করতে হবে। This all about the requirements for successful grafting, and I hope today's slides are done, and from here আজকে আমাদের যে প্রোপাগেশন যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারের কিছু রেস্ট পোর্শন যেটা আমাদের পড়ানো বাকি ছিল সেটুকু শেষ হয়েছে। এখন বলো এই 3-4 স্লাইড থেকে তোমাদের কি জানার কিছু আছে? যদি না বুঝে থাকো তাহলে প্রশ্ন করো, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা টি বার্ডিং এ চলে যাব, কারণ আমাদের টি বার্ডিংটা প্র্যাকটিক্যালে যেটা আমি বার্ডিং এ ক্লাস নিয়েছি কিন্তু পড়ানো হয়নি, আমরা এখন টি বার্ডিং এ চলে যাব। আই হোপ আজকের যে ক্লাস, তো মোটামুটি আজকের 3-4টা স্লাইড কিন্তু ঘুরে ফিরে একই রকমই কথাবার্তা। আচ্ছা, সাকারিং কি? এখানে সাকারিং দুইটা পোর্শনে কথা বলা যেতে পারে। একটা হলো কলার ক্ষেত্রে, তোমরা সাকারিং শুনেছো কিনা? কলার ক্ষেত্রে সাকারিংটা ইউজ হয় সাধারণত
যে একটা মেইন কলা গাছ থেকে দুই সাইড থেকে যখন ছোট ছোট ব্রাঞ্চ হিসাবে কলা গাছ তৈরি হয় এটাকে বলা হয় সাকার। যদি এটা দেখে থাকো, ঠিক এই জিনিসটাই হলো তোমার রুট স্টকে। রুট স্টকে বলা হয় যখন ল্যাটারাল ব্রাঞ্চ তৈরি হচ্ছে রুট স্টক থেকে। আমাদের তো ডিজায়ার কি, আমাদের ডিজায়ার হলো সায়ন, তাই তো? তো রুট স্টক থেকে যেই আনডিজায়ার ল্যাটারাল ব্রাঞ্চ গুলো তৈরি হয় সাধারণত এগুলোকে আমরা সাকারিং বলে থাকি। যে সাইড ব্রাঞ্চ যেগুলো তৈরি হচ্ছে সেগুলোকেই সাকারিং বলে বা সাকার বলে। জি ম্যাম, বুঝছি। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলো, আর আদারওয়াইজ আমরা টি বার্ডিং এ চলে যাব। তবে হ্যাঁ, আজকে টি বার্ডিং এর ক্ষেত্রে তোমাদেরকে এই জিনিসটা সচরাচর আমরা যেটা করি, টি বার্ডিং আসলে এমনিতেই স্টুডেন্ট হাতে কলমে বুঝতে পারে না। তো ভার্চুয়াল ক্লাসে আসলে আমি কতটুকু বোঝাতে পারবো বা তোমরাই বা কতটুকু বুঝবে এটা নিয়ে আমি একটু সন্দিহান। তবে এখানে নিরাশ হওয়ার কিছুই নাই, কারণ যখন ইউনিভার্সিটি খুলবে আমাদেরকে একটা সময় দেওয়া হবে এই ক্লাসগুলোকে হাতে কলমে করার জন্য। হ্যাঁ, আমরা হয়তো পড়ানো পোর্শনটা পড়িয়ে ফেলছি, কিন্তু হাতে কলমে করার যে কাজটা সেটা প্র্যাকটিসটা আমরা অবশ্যই মাঠে করব। দেন আমরা পরীক্ষার হলে গিয়ে বসবো। আদারওয়াইজ এগুলো প্র্যাকটিস না করে আমরা পরীক্ষার হলে যাব না। এটুকু তোমাদেরকে এনশিওর করতেই পারি। আমাদের শিক্ষকদের মধ্যে অলরেডি এটা ডিসিশন হয়ে গিয়েছে যে প্র্যাকটিক্যাল ক্লাস, যেহেতু আমাদের ইউনিভার্সিটি টেকনিক্যাল ইউনিভার্সিটি, শুধু টেকনিক্যাল ইউনিভার্সিটির ক্ষেত্রেই না, যে কোনো প্র্যাকটিক্যাল ক্লাস ম্যাথমেটিক্যাল টার্ম বা ইকোনমিক্সের যে বিষয়গুলো আছে এগুলো বাদ দিয়ে আদারওয়াইজ যতগুলো প্র্যাকটিক্যাল ইস্যুস আছে এগুলো আসলে ভার্চুয়ালি কখনোই 100% দেওয়া সম্ভব নয়। তবে আজকের ক্লাসটা একটু গ্রাফটিং এর ক্লাস থেকে একটু ডিফারেন্ট, একটু সরি একটু ডিফারেন্ট, একটু একটু বুঝতে হবে। বুঝতে বলতে একটু তোমাদের ইমাজিন করার ক্ষমতাটাও একটু থাকতে হবে। ওকে, আই হোপ ভিডিওটা দেখলে এবং ছবিগুলো দেখে আমরা অনেকটাই বুঝতে পারবো। আর বাকিটা আশা করি আমরা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে বা মাঠে যখন যাব অবশ্যই করব। এখন তোমাদের যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাই। ওকে, আই হোপ তোমাদের আসলে কোনো প্রশ্ন নেই। ওকে, টি বার্ডিং অর শিল্ড বার্ডিং, নামটা তো শুনেই ফেলছি আগে, তাই তো? নামটা তো শোনা আছে সবার। জি ম্যাম। ওকে, এই বার্ডিংটা আসলে কোন ধরনের প্রপাগেশন? তোমরা কি মানে মনে আছে তোমাদের কারো? বার্ডিংটা কোন ধরনের প্রপাগেশন? asexual propagation. অ্যাসেক্সুয়াল প্রপাগেশন। বার্ডিং অনেকটাই গ্রাফটিং এর মতো। গ্রাফটিং এ হাইন এবং রুট স্টক দুটো ডিফারেন্ট প্ল্যান্ট পার্ট ছিল, আর বার্ডিং এর ক্ষেত্রেও কিন্তু ডিফারেন্ট দুটো প্ল্যান্ট পার্ট, সায়ন এবং রুট স্টক। ঠিক আছে, বার্ডিং এবং গ্রাফটিং এর বেসিক ডিফারেন্স কি বলতে পারো? আমি কিন্তু লাস্ট ক্লাসে বলেছিলাম, কারোই কি মনে আছে কিনা? যাই হোক, ম্যাডাম যা বলেছে আমরা ভুলে গিয়েছি। ওকে, ব্যাপার নয়, ম্যাডাম আবার বলে দিবে। বার্ডিং এবং গ্রাফটিং এর মধ্যে বেসিক এবং ফার্স্ট ডিফারেন্ট হলো, বার্ডিং এর ক্ষেত্রে আয়ন হিসেবে, বলো কেউ কি বলতে চাচ্ছ মনে হয়, বলো। ম্যাম, গ্রাফটিং এ একাধিক বাড ব্যবহৃত হয়, আর বাডিং হচ্ছে আর কি এক ধরনের গ্রাফটিং যেখানে সায়ন হিসেবে একটি বাড ব্যবহৃত। ওকে, ভেরি গুড, ইয়েস। ও যা বলেছে একদম টু দি পয়েন্টে বলেছে যে গ্রাফটিং এর ক্ষেত্রে একাধিক বার থাকে, কিন্তু বার্ডিং এর ক্ষেত্রে বেসিক ডিফারেন্সটাই হলো এখানে যে বার্ডিং এ যখন সায়ন হিসেবে বার্ডিং যখন প্রপাগেশন মেথডে হিসেবে ইউজ করব, সেখানে সায়নে আমাদের সিঙ্গেল বারটাই সায়ন হিসেবে কাজ করবে। ওকে, যাক, তাহলে আমি সাকসেস যে আমার স্টুডেন্ট আনসার করতে পারছে। আমি জানি সবারই আসলে মনে ছিল, কিন্তু হয়তো এই মুহূর্তে বলার মতো পজিশনে অনেকেই ছিল না। এখন হয়তো সবারই মনে পড়ে গেছে, তাই তো? আশা করি এখন সবার মনে পড়েছে যে বার্ডিং এবং গ্রাফটিং এর মধ্যে
বেসিক ডিফারেন্সটা কি? কথা বলো, সবার মনে পড়ছে তো নাকি? জি ম্যাম। ওকে, আচ্ছা আমার মনে হয় আমরা একটা কাজ করি, আমরা একটু ভিডিও দেখে আসি, কারণ এটা ভিডিওটা আগে দেখিয়ে তারপরে পড়ানোটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সরি, আমি তো বুদ্ধিমতী হব, বুদ্ধিমতীর কাজ হবে। আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম। ওকে, আমি এখন একটা ভিডিও দেখাবো, তোমরা একটু ভিডিওটা দেখো, হ্যাঁ, দেন আমরা ক্লাস কন্টিনিউ করব। দেখেছো? তোমরা কি ভিডিওটা দেখেছো? জি ম্যাম। সবাই দেখেছো মনোযোগ দিয়ে, নাকি আমি আরেকবার দেখাবো? দেখেছো তাই তো? মানে আমরা ভিডিও থেকে বের হয়ে যেতে পারি, নাকি আরেকবার দেখাবো বলো? ম্যাম দেখা হয়েছে ম্যাম। ওকে, দেখা হয়ে গিয়েছে, তাহলে আমরা ভিডিওটা থেকে বের হই, বের হয়ে আমরা আমাদের গন্তব্যে চলে যাই। আচ্ছা, ভিডিও তো সবাই দেখেছি, এখন তোমাদের থেকে যে কোনো একজন আমাকে বলো যে আসলে আমরা ভিডিওতে কি দেখেছি। বলো কি, যা তুমি যা দেখছো সেটা বলো, আমি তোমাকে বলিনি তুমি আমাকে বুঝিয়ে বলো, বুঝায় দাও, নাথিং। তুমি যা দেখেছো আমাকে সেটাই বলো, যে কি দেখেছো বলো, যে কোনো বলো, একজন বলো, বা সবাই চাইলে দু একজনের পর একজনের পর আরেকজন বলতে পারো। বলো কি দেখেছো আমাকে বলো, আগে আমার এটা জানতে হবে তোমাদের কাছ থেকে। বলো বলো বলো, যে কোনো একজন বলো আমাকে। কি হলো বলো, যে কোনো একজন বলো যে কি দেখেছো।
বলো ভিডিওটাতে কি দেখেছো সেটা বলতে পারছো না? এই বলো কিছুক্ষণ আগে যে উত্তর করেছিলে যে আমাদের বার্ডিং এবং গ্রাফটিং এর মধ্যে পার্থক্য কি, ওর নাম কি? বলো নাম বলো, নাম বলো, বলো তো আগে কে বলেছো, আনসার কে করেছো? আসিফ হাসান। আতিফ হাসান না আসিফ হাসান, কোনটা? আসিফ হাসান। আচ্ছা আসিফ, তুমি তো, তাই তো? আচ্ছা তুমি বলো তো ভিডিওটাতে আমরা কি দেখলাম, মানে কি করলো আসলে যে ম্যাম টেকনিশিয়ান আমি কাজ আসলে করলো? ডিসকানেক্ট হয়ে গেছিলাম ম্যাম, আমি কেবল জয়েন দিলাম আবার। তুমি ডিসকানেক্টেড ছিলে? আচ্ছা হোয়াট এভার, তুমি তার মানে ভিডিওটা দেখোনি, দেখতে পারোনি, তাই তো? জি ম্যাম। আচ্ছা যারা ভিডিওটা দেখছো তারা একটু বলো তো যে কি দেখেছো? ম্যাডাম একটা গোলাপ গাছের টি হুম, বাডিং করা হয়েছে এখানে। তো আচ্ছা এক ইন্টারনোডের ভিতর একটা অংশে কাটা হয়েছে, আচ্ছা, আরেকটা ইসে থেকে গোলাপ গাছ থেকে। হুম তো ওইরকম ভাবে যেরকম ভাবে আমরা প্রথমটাতে কাটছিলাম ওরকম একটা হুম, পোর্শন পোর্শন কাটার পরে ওই মানে দ্বিতীয়টার ভিতরে ই করা হয়েছে, ওই অংশটা দেওয়া হয়েছে। এরপর পেপার দিয়ে মোড়ানো হয়েছে। এরপর হুম। কিছুদিন পর ওখান থেকে নতুন একটা কুড়ি বের হয়েছে। আচ্ছা মোটামুটি আর কি এতটুকু তোমার মনে নাম আছে। কি? আমার নাম সাজ্জাদ। সাজ্জাদ। সাজ্জাদের কথার সাথে কি তোমরা সবাই একমত? এই সবাই কি ঘুমাইছো? জি ম্যাম। আচ্ছা সাজ্জাদ, তোমার নাম কি? ম্যাম নাজিয়া। নাজিয়া। আচ্ছা সাজ্জাদের কথার সাথে কি তোমরা সবাই একমত কিনা ও যা বললো? জি ম্যাম। কি তোমরা কেউ কিছু অ্যাড করতে চাও? না ম্যাম। ওকে, ম্যাম মাঝখানে কি একটু জায়গা ফাঁকা রাখা হলো? মাঝখানে একটু জায়গা ফাঁকা রাখা যতটুকু হয়েছিল কাটা কিনা? হয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝখানে একটু জায়গা র‍্যাপিং করার সময় মাঝখানে একটু জায়গা ফাঁকা রাখা হয়েছিল। আর আচ্ছা ম্যাডাম আরেকটা হ্যাঁ অংশ হচ্ছে শেষে 1.3 সেন্টিমিটার মানে জায়গা রেখে উপরে কেটে দেওয়া হয়েছে। আচ্ছা ওকে, সাজ্জাদের কথার সাথে আমিও একমত, ঠিক আছে? সাজ্জাদের কথার সাথে আমিও একমত, কিন্তু ওর কথার সাথে আমি কিছু কথা অ্যাড করতে চাই এভাবে যে ও বললো আমরা একটা গোলাপ গাছের প্রথমে কি করলাম, ইন্টারনোড পোর্শনে কাট দিলাম। তোমরা কি নোটিস করেছো কাটটা কেমন ছিল? টি শেপ মনে হয় ম্যাম। টি শেপ কাট ছিল, ইয়েস। একটা ভার্টিক্যাল কাট ছিল, তার উপরে একটা হরাইজন্টাল কাট ছিল, জি ম্যাম। তাই না? হ্যাঁ আমি এটাই বলেছিলাম যে তোমরা যে সাজ্জাদের কথার সাথে একমত কিনা। সাজ্জাদ যা বলেছে ঠিকই বলেছে, শুধু ওখানে যে যতটুকু আমার বলার কথা সেটুকু আমি বলছি যে ওখানে তোমরা সবাই নোটিস করেছো যে আমরা ইন্টারনোড পোর্শনে যে কাটটা দিয়েছি সেটা কিন্তু নর্মাল কোনো কাট ছিল না, সেখানে কিন্তু আমরা টি আকৃতির একটা কাট দেখা গিয়েছে, তাই তো? যে একটা হরাইজন্টাল কাট, একটা ভার্টিক্যাল কাট ছিল। দ্যাট মিনস এটা কাট মিলে তৈরি করেছে একটা টি অ্যালফাবেট শেপ। জি ম্যাম। এই যে রুট, এটা যেখানে আমরা কেটেছি এটা কিন্তু রুট স্টক ছিল। রুট স্টকে ইন্টারনোড পোর্শনে আমরা এই যে টি কাটটা দিয়েছি, একটা হরাইজন্টাল কাট একটা ভার্টিক্যাল কাট দিয়ে একটা টি শেপ কাট করেছি। এই যে রুট স্টকে যে টি শেপ কাট দিয়েছি, এই যে কাটটার পোর্শনটা দেখতে টি এর মতো, এখান থেকে নামকরণ করা হয়েছে টি বার্ডিং। নামকরণ টি বার্ডিং কেন হয়েছে এবার বুঝতে পেরেছো সবাই? জি জি ম্যাম। ম্যাডাম। ওকে, এবার সাজ্জাদ যেহেতু বলেছে যে ম্যাডাম আরেকটা গাছ থেকে দেখলাম যে ওখান থেকে একটা নিয়ে আবার হলো গিয়ে এখানে বসিয়ে দেয়া হলো, তো ওখান থেকে আমরা যেটা নিয়েছি সেটা হলো অবভিয়াসলি এটা যদি রুট স্টক হয় ওটা হলো সায়ন। তো সেই সায়নটা আমরা কিভাবে কেটেছি দেখেছো? যে উপরের মাথাটা কেটে মানে উপরের মাথায় একটা হরাইজন্টাল কাট দিয়ে দেন সেটাকে একটু কর্নার করে কেটে নিয়ে এসেছি। সায়নটাকে তো তুলেও দেখিয়েছে। আচ্ছা একটা কাজ করি, আমি একটু ফিগারে দেখাই তাহলে। ম্যাম টি বাডিং তো বুঝলাম ম্যাম, তাহলে শিল্ড বাডিং কেন বলছি বলা হলো? এটাই বলছি, দেখো এই যে আমরা যে সায়নটা কাটার পরে এরকম করে কেটেছে না ওই টেকনিশিয়ান, দেখো তো জি। এরকম ছিল না? জি ম্যাম। এই যে এইটা শিল্ড মানে কি জানো? শিল্ড মানে হলো ঢাল। তোমরা এই যে যুদ্ধ টুদ্ধ দেখেছো না, যুদ্ধের যে মুভিগুলো দেখেছো না, বিশেষ করে আচ্ছা এই যে রামচরণের একটা মুভি আছে না, কি জানি নাম, কি জানি নাম,
আর কাজল মাধবী আগারওয়াল, নৌকা। মাঘাধীরা, ওখানেও তো ওরা যুদ্ধ করে না? ওদের হাতে ঢাল জি থাকে না, ঢাল ওদের যে ম্যাম। সৈন্যদের কাছে, এই ঢালের আকৃতি কিন্তু এরকম। আর ঢালের ইংলিশ হলো শিল্ড। তো সায়নের যে কার্ডটা আমরা দেই সেটা কিন্তু এই শিল্ড শেপ বা ঢালের মতো, ঢালের আকৃতি। এই জন্য এটার নাম হয়েছে শিল্ড বার্ডিং। জি ম্যাম, ইজ বুঝতে দ্যাট পারছি। ক্লিয়ার যে কেন টি বার্ডিং এবং কেন শিল্ড বার্ডিং? জি ম্যাম। ওকে, তাহলে সাজ্জাদ বলেছিল যে ইন্টারনাল পোর্শনে আমরা হলো টি কার্ড দিলাম, দেওয়ার পরে আমরা রুট স্টক থেকে আরেকটা পোর্শন কেটে নিয়ে এসে সেখানে জয়েন দিয়েছি। কিন্তু মাঝখানে আরেকটা কাজ করেছি, তোমরা কি দেখেছো? টি কার্ডটা দেওয়ার পরে ওই নাইফের মাথা দিয়ে আমরা টি কার্টের পোর্শনটাকে একটু উঠিয়ে দিচ্ছিলাম, জি ফাঁকা ম্যাডাম। করে দিচ্ছিলাম। যে ওই ফাঁকা যখন করেছি ওখানে কিন্তু পকেট তৈরি হয়েছে, ওই পকেটের মধ্যে কিন্তু আমরা সায়নটাকে ঢুকিয়ে দিই। নোটিস করেছো? জি ম্যাম। আচ্ছা, তার মানে যখন আমরা ফাঁকা করছিলাম তখন এই যে এরকম ভাবে ফাঁকা করেছি না, যে ফ্লাপি করে, মানে ওটাকে কিছুটা ফ্ল্যাপড করে দিয়েছি জায়গাটাকে নাইফের মাথা দিয়ে। টেকনিশিয়ানটা যেটা করেছে মনে আছে, দেখেছো তো জি ভিডিওটাতে? ম্যাডাম। ওকে, এই টি কার্ড দেওয়ার পরে আমরা নাইফের যে টপে যে মাথাটা থাকে সেইটা দিয়ে আমরা কি করব, এটাকে একটু ফ্ল্যাপ করে দেব। ফ্ল্যাপ করে দিলে কি হবে, এই বার্কটা, উপরের বার্কটা উড পোর্শন থেকে একটু হালকা হয়ে যাবে, মানে ডিটাচ হয়ে যাবে। তখন এখানে একটা পকেটের মতো তৈরি হবে। এই যে পকেটের মতো যখন তৈরি হবে তখন আমি আমার সায়নটাকে এই পোর্শনটাতে অ্যাটাচ করতে পারবো। যদি আমি শুধু এই টি কাট পোর্শনই রেখে দিতাম, এটাকে যদি আমি এভাবে না উঠাতাম, তাহলে কি আমার সায়নকে এখানে ইনসার্ট করা যেত? না ম্যাডাম। করানো যেত না। সায়নকে যেন আমি ইনসার্ট করতে পারি, এই জন্যই নাইফের মাথা দিয়ে আমি এভাবে ফ্ল্যাপ করে নিয়েছিলাম। ওকে, এরপরে টেকনিশিয়ান কি করেছে, সায়ন কাটছে। সায়ন কাটার পরে সায়নটাকে কিন্তু শুধু সায়নের বার্কটা নিয়েছে, দেখেছো তো? সায়নের কিন্তু কোনো উড পোর্শন সে উঠায়নি, জি ম্যাম। শুধুমাত্র বার্কটাকেই সে তুলেছে। উড পোর্শন তোলা যাবে না। উড পোর্শন তোলা যাবে না বলতে, উড যদি তুমি তুলেও ফেলো, সেই সায়নে উডটাকে রাখা যাবে না, সায়ন থেকে উডটাকে ডিটাচ করে দিতে হবে, শুধুমাত্র বার্কটাকেই রাখতে হবে। দেন আমরা সেই বার্কটাকে কি করলাম, মানে সেই সায়নটাকে কি করলাম, আমরা হলো রুট স্টকে ইনসার্ট করলাম। মানে এই যে এভাবে যখন আমরা সায়ন তুলেছি সেটা হলো রুট স্টকের এই টি কার্টে গিয়ে ইনসার্ট করেছি। এরপরে আমরা কি করেছি দেখলাম, যে পলিথিন স্ট্রিপ দিয়ে র্যাপিং করেছি। সেই পলিথিন স্ট্রিপ দিয়ে র্যাপিং করার সময় তোমাদের মধ্যে যে কোনো একজন বলেছে যে মাঝখানে হয়তো একটু ফাঁকা রাখা হয়েছে। হ্যাঁ, মাঝখানে ফাঁকা রেখেছি, কিন্তু কোন পোর্শনটা ফাঁকা রেখেছি জানো? কারো কোনো আইডিয়া আছে যে কোথায় আমরা ফাঁকা রাখলাম? ম্যাডাম নোট পোর্শনে নাকি? নোট না পোর্শন? না না ম্যাডাম। বলো, তুমি কাছাকাছি গিয়েছো, হয়তো এক্স্যাক্টলি বলতে পারছো না। আই হোপ তুমি বলতে চেয়েছো যে আমরা যে বারটাকে ইনসার্ট করেছি সেই বারের মুখটাকে আমরা ওপেন রেখেছি। জি ম্যাডাম। ইয়েস, আমি বিষয়টা বুঝতে পেরেছি যে যেহেতু তোমার ক্লিয়ার নলেজ নেই কিন্তু তুমি বোঝানোর চেষ্টা করেছো। হ্যাঁ, আমরা যখন র্যাপিং করছি, দেখো যখন পলিথিন স্ট্রিপ দিয়ে এটাকে র্যাপ করেছি, তখন আমরা যেই সায়নটা ইউজ করেছি, সায়নে তো একটা বার্ড ছিল, সেই বার্ডের মুখটাকে, মানে বার্ড পোর্শনটাকে ওপেন রেখে বাকিটা আমরা কাভার করে দিয়েছি, যেন বার্ডটা ইজিলি সেখান থেকে গ্রো আউট করতে পারে। যদি বার্ডটাকে র্যাপ করে দিতাম তাহলে কিন্তু বার্ডটা গ্রো আউট করতো না, আলটিমেট সেটা কি হতো, ফেইলিওর গ্রাফটিং হতো, মরে যেত। ওকে, জি ম্যাডাম। তাহলে কি করলাম সেটা আমরা বুঝেছি, এবার চলো আমরা একটু পড়ে দেখি। তাহলে টি বার্ডিং বা শিল বার্ডিং কেন নামকরণ করা হয়েছে এটা অলরেডি আমরা জানতে পেরেছি। তাহলে টি বার্ডিংটা কি? ইজ ডিফাইন্ড এজ এ মেথড অফ প্রপাগেশন ইন হুইচ দ্য সেপারেটেড বার্কস উইথ বার্ড ইজ প্লেসড ইনটু দ্য টি শেপ
কাটিং অফ দ্য রুট স্টক। রুট স্টকের টি শেপ কাটিং এর মধ্যে যখন আমি বার্কটা মানে আমি সায়নটাকে যখন ইনসার্ট করছি, এই যে হোল প্রসেস, এটাকে আমরা বলছি টি বার্ডিং। সাধারণত আমরা রোজে, গোলাপে এ ধরনের কাজ বেশি করি। মানে টি বার্ডিংটা আমরা গোলাপেই সবচেয়ে বেশি করি। টি বার্ডিং সাধারণত শীতকালীন সময়টা টি বার্ডিং করার জন্য উপযুক্ত। ডিসেম্বর টু জানুয়ারি, কিছু কিছু ক্ষেত্রে নভেম্বর টু জানুয়ারি পর্যন্ত আমরা কাজ করে থাকি টি বার্ডিং এর ক্ষেত্রে। রুট স্টক প্রিপারেশন কিভাবে করেছে ভিডিওতে, সেই জিনিসটাই এখানে বলা হয়েছে। দেখো যে একটা হরাইজন্টাল শর্টকাট দেওয়া হয়েছে এবং ইন্টারনোড পোর্শনে হরাইজন্টাল শর্টকাট দিয়েছি। ইন্টারনোড পোর্শন কোনটা মনে আছে তো? জি ম্যাডাম। ইন্টারনোড পোর্শন কোনটা মনে আছে? ইন্টারনোড পোর্শন কোনটা বলো? দুই নোডের মাঝখানে যে দুই নোডের মাঝখানে যে অংশ, সেটাকে ইন্টারনোড পোর্শন বলে। ওকে, ইন্টারনোড পোর্শনেই আমরা সাধারণত রুট স্টকের শেপ কাটটা দিব এবং সেটা যে হরাইজন্টাল কাট সেটা হবে প্রায় 0.5 সেন্টিমিটারের মতো এবং আমরা যে ভার্টিক্যাল কাটটা দিব সেটা প্রায় 2 to 3 সেন্টিমিটারের মতো ভার্টিক্যাল কাট আমরা দিব। দেন আমরা কি করব, নাইফের যে একটু আরেকবার বললে ভালো। ও আচ্ছা আচ্ছা, দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, এটা লেখা আছে। তো এখানে যেটা করব, এরপরে যে নাইফের যে পয়েন্টেড পোর্শন আছে ঠিক টপে বা টিপে যে পয়েন্টেড পোর্শনটা আছে, সেটা দিয়ে এই টি কাট পোর্শনটাকে একটু ফ্ল্যাপ করে দিব, একটু তুলে দিব থেকে, এই উডটাকে একটু ডিটাচ করে দেবো যাতে একটা পকেটের মতো তৈরি হয়। এভাবে আমরা রুট স্টকটাকে প্রিপেয়ার করে ফেলবো ফর আওয়ার বার্ডিং পারপাস। এবার আসো সায়নটা কিভাবে করব। সায়নের ক্ষেত্রে আচ্ছা, একটা জিনিস বলে রাখি বোঝার সুবিধার্থে এবং কাজের সুবিধার্থে। এই ফিগারটা দেখো, এই ফিগারে এই যে লম্বা একটা পোর্শন দেখতে পাচ্ছ, এটা কি বলো তো? সায়নের বার। এটা বার্ড নয় পাগল, বার্ডটা হলো এইটা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো পাতা, লিফের পেটিওল, বোটা থাকে না, লিফের যে গোড়াটা বোটাটা, সেটা হলো এটা। এটা ঠিক এই পয়েন্টে মানে এক্সিল পয়েন্টেই হলো বার্ড, একদম বার্ড, মানে ওখান থেকে নতুন কুড়ি তৈরি হবে। এখন বলো, মানে প্রশ্নই করতে পারো যে ম্যাডাম তাহলে এই পোর্শনটা কেন, এটাকে তো দরকার ছিল না। এটা কাজের সুবিধার জন্য, বার্কটাকে ইজিলি হ্যান্ডেল করার জন্য যদি একটু ইলংগেটেড পোর্শন রেখে দেওয়া যায় তাহলে এইটা ধরে ইজিলি আমরা মুভ করতে পারি। আদারওয়াইজ যদি এটা মানে একবারে না রাখি তাহলে যেটা হবে যে বার্কটার উপরে অনেক বেশি চাপ পড়ে যাবে, হয়তো তোমার হাতে প্রেস পড়তেছে, হয়তো কাজ করার সময় ওই বার্ডের পোর্শনেই তোমাকে হলো ধরে কাজ করতে হচ্ছে, তখন কি হবে, বার্ডটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেক্ষেত্রে কাজের সুবিধার্থে আমরা এই যে লিফ ছিল, এখানে কিন্তু লিফ ছিল, ঠিক আছে, এই যে লিফ ছিল সেই লিফটাকে কেটে দিয়ে তার পেটিওল পোর্শনটাকে একটু রেখে দিয়েছি, এইটাকে ধরে আমি ইজিলি মুভ করাতে পারি। দেন সায়ন থেকে কি করব, উড পোর্শন যেটা আছে বা উড প্যারেনকেমা যেটা আছে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। যে আমি রুট স্টক থেকে যে কাটটা দিয়েছি সেটাকে ফ্ল্যাপ করব, দেন যে সায়ন করব সেই সায়ন তুলে নেওয়ার পরে এই যে সায়ন পোর্শনটা যেটা থাকবে সেখানে কোনো ধরনের উড পোর্শন থাকবে না। যদি থাকে সেটাকে মানে ইনসার্ট রুট স্টকে ইনসার্ট করার পূর্বেই এই সায়ন থেকে বা উডটাকে ডিটাচ করে ফেলতে হবে, রিমুভ করতে ফেলতে হবে যদি কোনো উড থেকেও থাকে। ওকে, দেন এই যে আমি কাটবো সায়নটা যে কাটবো এটা আসলে কোন মাপে কাটবো, আমি এটা কাটবো হলো আমার যে রুট স্টকে যে আমি কাটটা দিয়েছিলাম, এই যে এটা যে লেন্থ এটার সমান করে মোটামুটি কাটার চেষ্টা করব এবং ওয়াইডার যেটা হবে মানে প্রশস্ত, সায়নের যে প্রশস্ত সেটা হবে এই যে বারটাকে সেন্টারে রেখে দুই পাশ থেকে, খুব বড় করারও কোনো ইস্যু নেই, খুব ছোট করারও, যেন বারটা আমার অক্ষত থেকে বারটাকে সেন্টারে রেখে দুই পাশে একটু জায়গা রেখে দেন আমি এটাকে কাটবো। এই যে আকৃতি এটা হলো শিল শেপ। দেন এই ইলংগেটেড পোর্শনটাকে ধরে আমি এই যে ইলংগেটেড পোর্শনটাকে ধরে সরাসরি নিয়ে যে আমি রুট স্টকে ইনসার্ট করে দেব।
এই যে প্রিপারেশন অফ সায়নে কিন্তু ওই কথাগুলোই বলা আছে, যে কথাগুলো আমি এতক্ষণ বললাম, যে আমরা কিভাবে কাটবো, কতটুকু কাটবো, দেন যদি কোনো উড থাকে সেটাকে কি করব, সেটাকে ফেলে দিতে হবে, রিমুভ করতে হবে অবশ্যই রুট স্টকে ইনসার্ট করার পূর্বে। রুট স্টকে কিন্তু কোনোভাবেই উড সহ সায়নকে ইনসার্ট করা যাবে না, করলে কিন্তু সাকসেসফুল বার্ডিং হবে না। এই প্রসিডিওরটাই এখানে লেখা আছে। দেন ইনসারশন অফ সাউন্ড, কিভাবে সাউন্ডটাকে ওয়ার্ডটাকে আমি হলো রুট স্টকে ইনসার্ট করব। বলাই তো হয়েছে যে shield shape scion was inserted in the T-shaped incision made on the stem of the rootstock after opening the top of the help the flat end of the budding knife. Budding knife এর হেল্প নিয়ে আমরা যে ফ্ল্যাট এন্ডটাকে ওপেন করেছিলাম সেই এন্ডের মধ্যে আমরা সায়নটাকে ইনসার্ট করব। এরপরে কি করব, লেটার অন পলিথিন স্ট্রিপ was used to bind around the bud, keeping the eye open, and আইটাকে ওপেন রেখে আমরা পলিথিন স্ট্রিপ দিয়ে, মানে বারটাকে ওপেন রেখে পলিথিন স্ট্রিপ দিয়ে আমরা এই রুটস্টক এবং সায়নকে জোড়া দিয়ে দিব, বাইন্ড করে দেব, যাতে কোনোভাবেই একজন আরেকজন থেকে দূরে যেতে না পারে। দেন এটা যদি ইউনাইটেড হয়ে যায়, যদি এটা জয়েন হয়ে যায়, আমরা কি করব, রুটস্টকের হলো গিয়ে জয়েন করার পরে, দ্যাট মিনস এটা জয়েনিং দেওয়ার পরে আমরা রুটস্টকের মাথা জয়েন যেখানে করছি তার কিছু দূর উপরে গিয়ে জয়েনিং মাথাটা কেটে দিব। Then the budded plants will be ready for planting after the 6 month of budding. Then budding successful হয়ে যাবে 6 month পরে, আমরা হলো 3 উইক পরে আমরা দেখতে পারবো এটা সাকসেসফুল হয়েছে কিনা। সাকসেসফুল হলে আমরা দেখতেই পারবো যে সেই বার্ডটা গ্রো আউট করছে, বড় হচ্ছে এবং সেখান থেকে নতুন কুড়ি তৈরি হচ্ছে। দেন সাকসেসফুল হয়ে গেলে আমরা 6 মান্থ পর সেটাকে রেডি করতে পারবো ট্রান্সপ্লান্টের জন্য, যে কোনো জায়গায় আমরা এটাকে প্ল্যান্টিং করতে পারবো এবং কোনো নার্সারি উইল বি রেডি ফর টু টেক দিস। ওকে, এই আমাদের টি বার্ডিং। এখন বলো, তোমাদেরকে বুঝতে বা ছবি দেখে বা ভিডিও দেখে কোনো ধরনের প্রবলেম মনে হচ্ছে কিনা? ইজি মনে হচ্ছে নাকি একটু কঠিন মনে হলো? ম্যাডাম ঠিক আছে, বুঝতে ঠিক আছে কেমন ওয়ার্ড? আমি প্রশ্ন করলাম ইজি মনে হলো নাকি কঠিন মনে হলো? আনসারটা তো হবে ম্যাম হয় ইজি। বুঝতে পারছি। ক্লিয়ার হবে ম্যাম, হাতে কলমে পড়লে ক্লিয়ার হবে। অবশ্যই হাতে কলমে করলে ক্লিয়ার হবে, কিন্তু আমি যতটুকু দেখিয়েছি তাতে কি তোমাদের মানে কারো কি মনে হচ্ছে যে কিছুই বুঝলাম না, সবই তো মাথার উপর দিয়ে গেল, এরকম কিছু মনে হচ্ছে? ম্যাম আমি বুঝতে পারছি। ওকে, বুঝতে পারলেই ভালো, আর বাকিটা তো আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে অবশ্যই করব। এখন তোমাদের কাছে সার্বজনীন একটা প্রশ্ন, গোলাপ গাছ দেখোনি এমন কি কেউ আসো? গোলাপ ফুলের গাছ দেখোনি এমন কি কেউ আসো? স্পিক আউট, কথা বলো। গোলাপ, সবাই দেখছে তো মনে হয়। ম্যাম সবাই দেখছে ম্যাম। আচ্ছা সবাই যদি দেখে থাকো তাহলে বলো তো, যদি গোলাপ গাছের পাতা না থাকে, স্টেম দেখে চিনতে পারবা তো যে এটা গোলাপ গাছ? কাটা থাকবে অনেক। কাটা কাটা থাকে থাকবে। এখন আমাকে বলো কাটার পজিশন কোন দিকে থাকবে, আপওয়ার্ড না ডাউনওয়ার্ড? আপওয়ার্ড। নো, ইউ আর রং। গোলাপ Downward. গাছ কাটা Upward. ডাউনওয়ার্ড পজিশনে থাকে, ও, ঠিক আছে? জি ম্যাম। এটাই হলো বোঝার বিষয়। তোমাকে যখন স্টেম দেবে তখন তো দুই পাশেই কাটা থাকবে, মানে কাট পোর্শন থাকবে, দুই পাশে রাউন্ড করে কাটা থাকবে। তুমি কিভাবে বুঝবে যে গোলাপ গাছের কোনটা মাথার দিকে ছিল আর কোনটা গোড়ার দিকে ছিল? এটা বোঝার সহজ উপায় হলো গোলাপ গাছের কাটা সবসময় ডাউনওয়ার্ড, কাটাগুলো সবসময় নিচের দিকে মুখ করে থাকে। তার মানে কাটা নিচের দিকে মুখ করে থাকে মানে নিচে কাটা যেদিকে মুখ করে আছে সেটা হলো গাছের গোড়ার দিকে ছিল, আর তার অপোজিটটা হলো মাথার দিকে। ক্লিয়ার? ওকে, আশা করছি আমার কথাটা তোমরা যাদের গোলাপ গাছ আছে তার সাথে মিলিয়ে নেবে। আরেকটা ইস্যু যেটা এর আগেও ইঞ্জিনিয়ারিং দের আমি ক্লাস নিয়েছি, ফুডে নিয়েছি, আমাদেরও নিয়েছি, পরীক্ষার হলে গিয়ে ভাইবা বোর্ডে কেন তোমরা গোলাপ গাছ চেনো না আমি আসলে জানি না। পাতা সহ গাছ থাকলেও তোমরা চিনতে পারো না এটা গোলাপ গাছ কিনা। এটা খুবই এম্বারাসিং একটা সিচুয়েশন। পরীক্ষার ভাইবা বোর্ডে যারা এক্সটার্নাল থাকেন তারা তখন বলেই বসেন যে গ্রুপ টিচার কি গাছ দেখায়নি,
তো সেক্ষেত্রে আসলে গোলাপ গাছ চেনো না, যদি না চিনে থাকো নিজ দায়িত্বে সবাই চিনে নেবে। তার কাটার পজিশন কোন দিকে থাকে সেটা একটু সবাই নিজ দায়িত্বে দেখে নেবে, যেন পরীক্ষার হলে গিয়ে কমন গাছটাকে তোমরা কখনো গুলিয়ে না ফেলো। ওকে? জি ম্যাম। ওকে, এখন কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলো, যদি প্রশ্ন না থাকে তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই শেষ করব। বলো, কারো কি কোনো প্রশ্ন আছে? নাই।  আমার মনে হচ্ছে আমার স্টুডেন্টরা সবই মানে বুঝে গিয়েছে, তাদের আসলে কোনো প্রশ্ন নেই। যদি প্রশ্ন না থাকে তাহলে ক্লাসটা শেষ করে দেই, কি বলো? তার আগে তো আমাদের অ্যাটেন্ডেন্সে যেতে হবে। চলো অ্যাটেন্ডেন্সে যাই। কাইন্ডলি তোমাদের আইডি গুলো চ্যাট বক্সে দিয়ে দাও। 56 পার্টিসিপেন্ট। ওকে, আই হোপ all will be participated. দাও দাও তাড়াতাড়ি দাও। হ্যাঁ এই তো, গুড, তাড়াতাড়ি দিয়ে দাও। 17, 20, 22, 25, 26। আচ্ছা, 55টা আইডি আসবে। স্টাক হয়ে গেল কেন? বাকি 6 জন কোথায়? 50। হারিয়ে কোথায়? বাকিরা কোথায়? 50 পর্যন্ত আইডি এসেছে, আর বাকি কোথায়? 55 জন পার্টিসিপেন্ট। এই আইডি দাওনি কে বলো? এই 5 জন কোথায় গেছে? আইডি দেয়নি কে? এই সায়েম কে? সায়েম, সায়েম আসো। আইডি তো আচ্ছা। জাহিদ হাসান জি ম্যাম, আমি দিয়েছি ম্যাম। দিয়েছো। মার্জানা গোধুলি ইয়েস ম্যাম, দিয়েছি ম্যাম। দিয়েছো। ওকে, এখনো 4 জনের আইডি বাকি। আলপনা খাতুন ইয়েস ম্যাম। দিয়েছো? জি ম্যাম, দিয়েছি। রাফি यस मैम, मैम दिएছি। সুমাইয়া জান্নাত জি ম্যাম, দিয়েছি। ওকে, অর্পণ জি ম্যাম দিছি। তাহলে বাকি সদস্য কোথায় গেল রে? 55 পার্টিসিপেন্টের মধ্যে 52 হয়েছে। ম্যাডাম 94 বলতেছে ডিসকানেক্ট হয়ে গেছে। 94 বলছে জি। ডিসকানেক্ট হয়ে গিয়েছে। ডিসকানেক্ট হয়ে গিয়েছে না সে করে দিয়েছে? না না, ডিসকানেক্ট হয়ে গেছে, সে মেসেজ দিছে তো। আচ্ছা, সে ডিসকানেক্ট হয়ে গিয়েছে তাই তো? জি ম্যাডাম। ম্যাম 94 ও বলছো ম্যাম, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বারবার। আচ্ছা, আর বাকি কই? আর বাকি হলো 3 জন লাগবে। 52 পর্যন্ত এসেছে, আর 3 জন কে দাওনি বলো? তোমরাই খুঁজে বের করো তো কে দেয়নি। এই যে দাওনি সে হাত তুলো, বলো যে আমি দেইনি। তামজিৎ আছো? জি ম্যাম, আছে ম্যাম। দিয়েছো নিশ্চয়ই। জি ম্যাম, ডিসকানেক্ট হয়ে গেছে। 53 হয়েছে। সুমাইয়া খাতুন এতক্ষণ পরে দিয়েছে। এই সুমাইয়া খাতুন তো এতক্ষণ আমি দেখলাম পার্টিসিপেন্টের লিস্টে, কোথায় গিয়েছিলে তুমি? সুমাইয়া খাতুন কি শুনতে পাচ্ছ? সে আইডি দিয়ে চলে গিয়েছে। তোমরা কত অ্যাডভান্স দেখো, আইডি দেওয়ার পর্যন্ত, আইডি কল করা পর্যন্ত তোমাদের ধৈর্য কুলায় না। আমি তো এটাই বুঝতে পারি না, এখনো তো বাকি দিন পড়েই আছে।
বাই দ্য ওয়ে ভার্চুয়াল ক্লাস তো তাই কিছু বলা যাচ্ছে না, ফিজিক্যালি মিট হলে তখন তোমাদের আসলে পানিশ করতে হবে কিছু। আবিদা সুলতানা, আবিদা সুলতানা ইয়েস ম্যাম। দিয়েছো আইডি নিশ্চয়ই? জি ম্যাম। আচ্ছা 53 ওকে। বাকিরা একজন তো আগেই চলে গিয়েছে, সে হলো তার ডিসকানেক্টেড হয়ে গেছে সবকিছু। ওকে আজকে তাহলে ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসের আগে আমি অবশ্যই জানিয়ে দিব, যদি কোনো প্রবলেম না হয় অবশ্যই আমরা আগামী ক্লাস করব। ওকে টিল দেন সবাই ভালো থেকো। এবার কে আসছো? মাহমুদা মিম। এই মিম কোথায় ছিল এতক্ষণ? মিম তুমি এতক্ষণ কোথায় ছিলে? ম্যাম আমার ডিসকানেক্ট হয়ে গেছিল। তোমার ডিসকানেক্ট হয়ে গিয়েছিল? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তুমি ডিসকানেক্টেড ছিলে। আচ্ছা ওকে ফাইন, তোমার আইডি এসেছে আমি দেখতে পেয়েছি। ম্যাম আমার হ্যাঁ বুঝেছি বুঝেছি যে তোমার ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। ওকে ডিয়ার স্টুডেন্টস আজকে তাহলে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার ইনশাআল্লাহ সবাইকে সুস্থ স্বাভাবিক অবস্থায় পাবো। আর তোমাদের এক ফ্রেন্ড অসুস্থ, দোয়া করি সে সুস্থ হয়ে যাক, এবং সবাই তোমরা কেয়ারফুল থেকো, সতর্ক থেকো। ওকে টিল দেন জি ম্যাম। আল্লাহ হাফেজ, ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।